আজ আমরা সপুষ্পক উদ্ভিদের নিষেক সম্পর্কে আলোচনা করব। নিষেক প্রক্রিয়াটি বুঝতে গেলে আমাদের ফুলের বিভিন্ন অংশগুলি সম্পর্কে জানতে হবে। তাহলে চলো আগে আমরা ফুলের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জেনে নিই। তো প্রথমে যদি আমরা ফুলের স্তবকগুলোর খেয়াল করি তাহলে কি দেখব যে ফুলের স্তবককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তো এক হচ্ছে কি সাহায্যকারী স্তবক এবং আরেকটি হচ্ছে জনন স্তবক। এবার সাহায্যকারী স্তবক বলতে সেই স্তবকগুলোর কথা বলবো যেগুলো ফুলকে কুঁড়ি অবস্থায় যে বাইরের বিভিন্ন যান্ত্রিক আঘাত সেগুলো থেকে রক্ষা করে। এবং আর কাকে বলবো যে দেখা যাবে কোনো একটা স্তবক যে পরবর্তীতে ফুলকে পরাগযোগে সাহায্য করছে, কালারফুল হওয়ার জন্য পরাগযোগে সাহায্য করছে। তো এবার আমরা যদি দেখি যে সাহায্যকারী স্তবক তাহলে কোনগুলো, তাহলে সেখানে কি দেখব যে একটা হচ্ছে কি বৃতি, যাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, তাকে বলতে পারি আমরা ক্যালিক্স। এবং তার ইউনিটের কথা যদি বলি অর্থাৎ একক, যে একটা বৃতিকে ক্যালিক্স বলছি এবং তার একক অর্থাৎ তার এক একটি পার্টকে আমরা কি বলি, আমরা বলি বৃত্তাংশ। তাহলে আমরা কি বলি বৃত্তাংশ, বা সেটাকে ইংরেজিতে বলবো কি সেপাল। এবার যদি দেখি যে আরেকটি অংশ সাহায্যকারী স্তবকের, তো সেটি হলো কি দলমণ্ডল, যাকে আমরা ইংরেজিতে কি বলছি করোলা। এবং তার এককের কথা যদি বলি, দলমণ্ডলের এককের কথা যদি বলি তাহলে কি বলবো দলাংশ, বা যাকে কি বলছি পেটাল। এবার যদি জনন স্তবকের কথা বলি তো জনন স্তবকের কাজ কি হবে, অবশ্যই জনন স্তবকের কাজ হবে কি যে গ্যামেট উৎপন্ন করা। তাহলে এর কাজ কি গ্যামেট উৎপন্ন করা। তাহলে জনন স্তবকের কাজ কি গ্যামেট উৎপন্ন করা হবে। তো একটা হচ্ছে কি পুংকেশর চক্র, যাকে আমরা কি বলতে পারি অ্যান্ড্রোসিয়াম। তাহলে একে বলবো অ্যান্ড্রোসিয়াম। আর পুংকেশরের এককের কথা যদি আমরা বলি যে এক একটা এর পার্টকে কি বলবো, তাহলে সেটা হয়ে যাবে কি পুংকেশর, বা যাকে আমরা কি বলবো স্ট্যামেন। এবং যদি গর্ভকেশরের কথা বলি তো তার ইংরেজি নাম কি হবে যে গাইনোসিয়াম। এবং যার একককে বলবো কার্পেল, বা যাকে বাংলায় বলবো গর্ভকেশর। তাহলে গর্ভকেশর, বা যাকে কি বলছি কার্পেল। তো এবার আমরা যদি দেখি এই হচ্ছে বৃতি। তাহলে এই কোন অংশটা, এই পুরো এই ফুলটার যেই আমরা যে সবুজ অংশটা দেখতে পাচ্ছি, এই পুরোটাকে একসাথে আমরা বলছি বৃতি। তো এবার এই বৃতির যে একক বলেছিলাম, যে একক এক একটা পার্ট, তাহলে এই বৃতিটায় যে অংশটা দেখা যাচ্ছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে দুটো অংশ আছে, এই যে, আর এই একটা অংশ এখান থেকে শুরু হয়েছে। তাহলে এই যেটা বলছে এই অংশটা, তাহলে এই অংশটা হচ্ছে কি বৃতির একটা অংশ, এটা হচ্ছে বৃতির একটা অংশ। তাহলে এই যে এই এককগুলোকেই আমরা কি বলছি বৃত্তাংশ বা সেপাল। তাহলে এখানে আমরা আপাতত দুটো সেপাল দেখতে পাচ্ছি। এবার যদি দলমণ্ডল দেখি তাহলে দলমণ্ডল কোনটা, এই ফুলের যে কালারফুল অংশটা, এই অংশটা, এই একটু বেগুনি কালারের মতো যে অংশটা রয়েছে, এই অংশটা পুরোটাই, তার মধ্যে আমরা এই যেটাকে দেখছি, এই যেটাকে আমি মার্ক করছি, তাহলে এই অংশটাকে কি বলবো, এই অংশটা হচ্ছে এর একক। এই সাইড থেকে আরেকটা আছে, তাহলে এই অংশগুলোকে কি বলছি এর একক। আর এককটাকে কি বলবো পেটাল বা দলাংশ। তাহলে এই অংশটার কাজ কি হবে, এই অংশটা তাহলে ফুলকে ঢেকে রাখবে পুরোপুরি অবস্থায়। আর এ কী হবে, তাহলে এই করলা কি করবে, যে এটা যেহেতু কালারফুল তাই কি করবে যে পতঙ্গদের আকৃষ্ট করবে পরাগ মিলনের জন্য। তো এরপর দেখি যদি যে পুংকেশর চক্র, তো পুংকেশর চক্র কোনগুলো, এই ফুলটায় যদি আমরা দেখি তাহলে এখানে এই হলুদ রঙের যে অংশটা রয়েছে এটা, তাহলে এটা একটা পুংকেশর চক্র, এটা একটা পুংকেশর চক্র, এখানে একটা পুংকেশর চক্র, এখানে একটা পুংকেশর চক্র। তো এগুলো পুংকেশর চক্র। তাহলে পুংকেশর চক্র আসলে কি, এটাকে আমরা বলতে পারি যে বহু বচনে, অর্থাৎ তার একটা একক হচ্ছে পুংকেশর। এই যেগুলো আমরা দেখলাম এটা, তাহলে এটা একটা পুংকেশর, এটা একটা পুংকেশর, এটা একটা, কিন্তু সবগুলো একসাথে পুংকেশর চক্র বা অ্যান্ড্রোসিয়াম। আর একটাই কি বলবো পুংকেশর বা স্ট্যামেন। এবার যদি গর্ভকেশর দেখি তাহলে এখানে একটা যদি সম্পূর্ণ ফুল আমরা দেখি, তো ফুলের এই অংশটাতে যদি দেখি এখানে এর মধ্যে ছিল এই যে এখানে এই যে সবুজ রঙের অংশটা দেখা যাচ্ছে, এটা গর্ভকেশর চক্র।
তো সেইটাকে আমরা বাইরে নিয়ে এসেছি, সেটা দেখতে পাচ্ছি। তাহলে এই পুরোটাকে একসাথে কি বলবো আমরা? গর্ভকেশর চক্র। এবার এই যে পুরো অংশটাকে আমরা গর্ভকেশর চক্র বলছি, তার এক একটা পার্ট যাকে গর্ভকেশর বলবো, সেটা আমরা পরের ছবিতে বুঝতে পারবো। তো এবার এখানে একটা সম্পূর্ণ ফুল দেখি। এই ফুলে আমরা যদি দেখি তাহলে কি, এই সবুজ অংশটা এটা কি? তাহলে এটা অবশ্যই বৃতি। তাহলে এটা কি? এটা অবশ্যই কি? দলমণ্ডল। এবার যদি বলি এইগুলো কি, এই সব একসাথে, এগুলো কি বলবো? এগুলো পুংকেশর চক্র। আর এই যে মাঝে এই অংশটা রয়েছে, তাহলে একে কি বলবো? তাহলে একে বলবো গর্ভকেশর চক্র। একে বলবো গর্ভকেশর চক্র। তো এরপরে আমরা কি দেখব? যে একটি সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশ, যেটা এতক্ষণ পড়লাম সেটাকে আমরা একবার রিভিশন করে নেব। তো এই হচ্ছে একটা ফুল, এটা সম্পূর্ণ ফুল। এবার এই ফুলের এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, তাহলে এই অংশটাকে কি বলবো? অবশ্যই এটা সেপালকে ইন্ডিকেট করা হচ্ছে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে সমস্ত ইউনিটটাই একসাথে রয়েছে। তাহলে সেটা কীরকম দেখতে হবে? এটা। তো এটাকে কি বলবো আমরা? এটাকে অবশ্যই বলবো বৃতি। আর এই বৃতির এক একটা পার্টকে তাহলে কি বলবো? এই এক একটা পার্টকে আমরা কি বলবো? বৃত্তাংশ। তাহলে এক একটা পার্টকে বলবো বৃত্তাংশ। বা বৃত্তাংশকে কি বলছি? বৃত্তাংশকে বলছি সেপাল। আর যেটা বৃতি বলছিলাম তাকে কি বলছি? তাকে বলছি ক্যালিক্স। এবার এই যে তীর চিহ্নটা দেখাচ্ছে, তাহলে কোন অংশটাকে ইন্ডিকেট করছে? এখানে মনে হচ্ছে যেন এই একটি পার্টকে, অবশ্যই এই একটি পার্টকে, কিন্তু আসলে আমরা বলতে চাইছি পুরো অংশটাকে একসাথে, যেটাকে আমরা কি বলছি? দলমণ্ডল। তাহলে এই হচ্ছে, এখানে এখানে যদিও দুটো দেখানো আছে, এই একটা আর তার সাইডে এই একটা, তাহলে এটা দলমণ্ডল, আর এক একটাকে কি বলবো? দলাংশ, বা এটাকে বলবো পেটাল। তো এবার কি দেখতে পাচ্ছি? যে এই যে হলুদ রঙের অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলো, এটা, এই একটা, তাহলে 2, 3, 4, 5, 6, এই যে 6টা আছে, আর মাথায় দেখতে পাচ্ছি হলুদ রঙের কিছু একটা অংশ রয়েছে আর একটা দণ্ড রয়েছে। তার একটাকে যদি আমরা পাশে দেখি, এই একটা, তাহলে এটা কি? এটা একটা হচ্ছে পুংকেশর। তাহলে পুংকেশর। তাহলে এইবার এই পুংকেশরটাকে আমি ইন্টু 6 লিখে রাখলাম। তাহলে এই ইন্টু 6 যদি করে দিতাম, তাহলে কি হয়ে যেত? তাহলে এটাকে আমরা কি বলতাম? পুংকেশর চক্র। তো 6 কেন লিখলাম? কারণ এই ফুলটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 6টা পুংকেশর আছে, দিয়ে একসাথে পুংকেশর চক্র। তার এই অংশটা, এই হলুদ রঙের যে অংশটা, এই অংশটাকে আলাদা করে এখানে লেখা আছে কি? অ্যান্থার, যেটাকে পরাগধানী বলে বাংলায়, পরাগধানী। আর নিচের এই অংশটায় লেখা আছে ফিলামেন্ট, যেটাকে আমরা বাংলায় কি বলতে পারি? পুংদণ্ড। এবার এখানে কি দেখব? যে এই অংশটা, অর্থাৎ কোনটা? এখান থেকে এই যে এখন যেটাকে আমি ইন্ডিকেট করছি, এই যে পুরো এই অংশটা, তাহলে এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে বলবো গর্ভকেশর চক্র। তাহলে পুরোটাকে বলবো একসাথে গর্ভকেশর চক্র, এই অংশটা। তাহলে এই হচ্ছে ফুলের 4টি অংশ। তো এরপর আমরা যেটা দেখব পুংকেশর চক্র। তাহলে পুংকেশর চক্র, ওই যে একটা ফুল ছিল, তাহলে ফুলের এই অংশটাকে নিয়েছি, অর্থাৎ এই সাইডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো এগুলো কি? দলমণ্ডল। এগুলো কি? দলমণ্ডল। আর দলমণ্ডলের ঠিক যে এই জায়গা থেকে পুংকেশর চক্র শুরু হয়েছে, তো সেই অংশগুলোকে দেখতে চাইছি। তাহলে সেই অংশ, এই যে একটা, এটা কি? এটা একটা পুংকেশর। তাহলে এটাকে আমরা যদি সাইডে দেখি, তাহলে কীরকম? এরকম দেখতে হবে। তাহলে এর এই অংশটাকে কি বলবো? অবশ্যই এই অংশটাকে অ্যান্থার বলবো, বা এটাকে কি বলে বাংলায়? আমরা এটাকে কি বলি? এটাকে বলি পরাগধানী। তাহলে এটাকে বলবো পরাগধানী। আর এই যে নিচের অংশ, এটাকে কি বলছি? একে বলছি ফিলামেন্ট, বা যাকে কি বলবো? পুংদণ্ড। এবার এই অংশটাকে যদি আমি কেটে দিই, এই অংশটাকে কেটে দিই, অর্থাৎ এটা কি করলাম? টিএস। যদি এই একটা কোনো অংশ হয়, যদি এটা কোনো একটা বস্তু হয়, তাহলে এই বস্তুটাকে যদি আমরা এই দিকে কাটি, তাহলে এটাকে আমরা বলতে পারি ট্রান্সভার্স সেকশন, বা টিএস। আর যদি সেই বস্তুটাকেই আমরা যদি এই দিকে কাটি, তাহলে কি বলবো? লঞ্জিটিউডিনাল সেকশন, বা টিএস। তাহলে এখানে দেখি বোঝা যাচ্ছে আমরা এটাকে এই দিকে কেটেছি, যেটাকে বলছি কি? টিএস। এবার টিএস করলে কীরকম দেখতে পাবো? টিএস করলে দেখতে পাবো এই রকম একটা ছবি। তাহলে এই অংশটাকে কেটে দিয়েছি, আমরা ধরে নিচ্ছি এর ওপরে এটা ছিল। তো তার মধ্যে এই অংশটা, অর্থাৎ এটা প্রস্থচ্ছেদ। তাহলে এই যে প্রস্থচ্ছেদটা, তাকে আমরা এক কাজ করি, এখানে এঁকে নিই বাইরে। তাহলে এটা প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদটা কীরকম আঁকবো? এই যে, তাহলে এইরকম দেখতে হবে। আর এর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু গোল গোল অংশ এখানে দেখানো হয়েছে।
গোল অংশ এখানে দেখানো হয়েছে, আর এর ভিতরে কিছু ডট ডট অংশ আছে। তাহলে উপরের আসলে আমরা এটাকেই আঁকছি, কিন্তু তার মধ্যে কোনটা, এই প্রস্থচ্ছেদটাকে শুধু নিয়েছি এবং সেটাকে এখানে আলাদা করে এঁকে নিচ্ছি। তাহলে এর মধ্যেই যে ডট ডট করে যে জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে কি, সেগুলো হচ্ছে পরাগ রেণু। সেগুলো হচ্ছে পরাগ রেণু। পরাগ রেণু বা যাকে আমরা কি বলতে পারি যে পোলেন গ্রেন। পোলেন গ্রেন। তাহলে পোলেন গ্রেন, আর এই যেটাতে আছে, এই গোল যে অংশটাতে রয়েছে, তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে একে কি বলতে পারি, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়াম অর্থাৎ এখানে মাইক্রোস্পোরটা তৈরি হচ্ছে, তাই এটাকে কি বলবো, মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এবার এই যে সাইডের দিকে এই অংশগুলো, তো এই অংশের যে সেলগুলো থাকে সেগুলো পাতলা কোষ প্রাচীরযুক্ত হয়, আর এই সেলগুলোকে কি বলবো, স্টোমিয়াম। এইবার যখন একটা পরাগধানী, তো এটাকে বলছি অ্যান্থার বা পরাগধানী, তাহলে পরাগধানীর মধ্যে, এটা তো পরাগধানীর মধ্যে সৃষ্টি হয়েছে, তাহলে পরাগধানীর মধ্যে কি সৃষ্টি হয়েছে, রেণুগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু যখন সেটা পরিণত হয়ে যাচ্ছে, তার এই যে স্টোমিয়াম অংশে কি বলা হয়েছে, তার কোষ প্রাচীরগুলো খুব পাতলা হয়, তো তার জন্য এই অংশটা কি হবে, এই অংশটা রাপচার করে যাবে। তো এই অংশটা রাপচার করার ফলে কি হবে, যে এটা এখানটা বিদারণ ঘটবে, এই যে এই অংশটা এখানে এখন যেখানে দেখাচ্ছি, এই যে অংশটা, এটা বিদারণ ঘটবে, এটা বিদারণ ঘটবে, আর এই দিয়ে কি হবে, পরাগ রেণুগুলো সব এসে পরাগধানীর বাইরে সজ্জিত অবস্থায় থাকবে। এগুলো আমরা যদি কোনো একটা পরিণত ফুল দেখি যেটাতে পরাগরেণু সৃষ্টি হয়ে গেছে, এই বাস্ট করে বাইরে বেরিয়ে গেছে, তো সেই রকম একটা পরাগধানীতে যদি আমরা টাচ করি, তাহলে দেখবো আমাদের হাতে কিছু হলুদ ধুলোর মতো কিছু অংশ লেগে গেল। তো সেগুলো কি, সেগুলোই আসলে কিন্তু পরাগ রেণু। এবার সেগুলো আমাদের খালি চোখে দেখতে ধুলোর মতো লাগছে, কিন্তু সেগুলোকে যখন মাইক্রোস্কোপে দেখব, তো তার একটা নির্দিষ্ট কিন্তু স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা আমরা পরবর্তীতে দেখব। তো এবার পরাগরেণু যদি দেখি, এই হচ্ছে সেই পরাগরেণুগুলো যেগুলো বলেছিলাম, ওই যে হাতে যে কোনো একটা ফুলে পরাগধানীতে আমরা টাচ করছি, হলুদ রঙের কিছু অংশ আমাদের হাতে লেগে গেল, তো সেইগুলো এই বিভিন্ন ধরনের হয়। এখানে যেগুলো আছে, যে এই একটা আছে, এখানে পরপর এই যেগুলো দেখানো আছে, এগুলো আলাদা আলাদা প্রজাতির পরাগরেণু কেমন দেখতে হয়, তো সেই রকম তাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের বিভিন্ন ছবি এখানে কিন্তু দেখানো আছে। আমরা যদি এইটাকে আপাতত ইন্ডিকেট করি, এটাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র আছে, তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে কিছু ছিদ্র আছে, এখানে কিছু ছিদ্র আছে, তাহলে একটা পরাগরেণুর মধ্যে কিন্তু এই ছিদ্রগুলো রয়েছে। এবার একটাকে যদি আমরা আলাদা করে সাইডে দেখি, তাহলে এই রকম দেখতে হবে। যদিও এটা কি করা হয়েছে, এটাই যদি এই পরাগরেণুটা ধরেই নিই আমরা, তাহলে এক কাজ করতে হবে, তাহলে এটাকে আমরা কি করে নিতে হবে, এটাকে করে নিতে হবে এলএস। তাহলে এটাকে যদি এলএস করি, তাহলে ঠিক এই ছবিটা আমরা দেখতে পাবো। তাহলে একটা পরাগ রেণুকে আমরা কি করলাম, এলএস করলাম, আর এলএস করলে আমরা এই ছবিটাকে দেখতে পাচ্ছি। তো এই ছবিটাতে দেখা যাচ্ছে যে বাইরে এই যে একটা লেয়ার আছে, এই সবুজ রঙের যে লেয়ারটা আছে, তাহলে একে আমরা কি বলতে পারি, এই তো এখানে পয়েন্ট করা আছে, যেটা হচ্ছে কি এক্সাইন, বা যেটাকে বলবো রেণু বহিত্বক। তাহলে এটাকে কি বলবো, রেণু বহিত্বক। তাহলে এটা রেণু বহিত্বক। এবং তার মধ্যে এই যে অংশটা একটু হালকা সবুজ কালারের যেটা আছে, যেটাকে লেখা আছে ইনটাইন, তাহলে একে কি বলবো, একে বলবো রেণু অন্তত্বক। তাহলে এটাকে কি বলছি আমরা, একে বলছি রেণু অন্তত্বক। এবার একটা জিনিস যদি খেয়াল করি, যে এই এক্সাইন বা রেণু বহিত্বক স্তরে দেখতে পাচ্ছি এখানে ছিদ্র একটা দেখানো হয়েছে। অবশ্যই একাধিক ছিদ্র থাকে, এখানে একটি ছিদ্র দেখানো হচ্ছে। এখানে যদি দেখি আমরা এই ছিদ্রগুলো, তাহলে এই ছিদ্রগুলো কিন্তু অবশ্যই রেণু অন্তত্বকে নেই। তাহলে এই ছিদ্রগুলো কোথায় আছে, রেণু বহিত্বকে। তাহলে রেণু বহিত্বকে ছিদ্র থাকে, যেটাকে আমরা কি বলি, জাম পোর, বা যেটাকে বলবো কি রেণু রন্ধ্র। তাহলে এটাকে আমরা কি বলবো, রেণু রন্ধ্র। তাহলে কোথায় থাকে রেণু রন্ধ্র থাকে এক্সাইন স্তরে, অর্থাৎ রেণু বহিত্বকে। এবার এর ভিতরের অংশগুলোকে যদি দেখি, অবশ্যই এই পরাগরেণুটা এখানে কেটে দেখানো হয়েছে, অর্থাৎ কীরকম করে কাটা হয়েছে, এই এলএস করা হয়েছে। তো এরপর ভিতরে এরকম কিছু ফাঁকা স্থান দেখা যাচ্ছে, এই যে একটা, তাহলে এই যে ফাঁকা স্থানগুলো দেখানো হচ্ছে, এই ফাঁকা স্থানগুলোকে আমরা কি বলতে পারি, এই ফাঁকা স্থানগুলোই হচ্ছে ভ্যাকুওল। এবার এছাড়া এখানে দুটো নিউক্লিয়াস দেখানো হয়েছে, এই একটা নিউক্লিয়াস যেটাকে এখানে পয়েন্ট করাই আছে ভেজিটেটিভ নিউক্লিয়াস,
আর তার নিচে এখানে একটা দেখানো হয়েছে, এটাকে বলবো কি জেনারেটিভ নিউক্লিয়াস। এটাকে টিউব নিউক্লিয়াসও বলা হয়। কোনটাকে? ভেজিটেটিভ নিউক্লিয়াসকে আমরা টিউব নিউক্লিয়াসও বলতে পারি, টিউব নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস। আর এটাকে কি বলছি? জেনারেটিভ নিউক্লিয়াস। তাহলে এই যে জেনারেটিভ নিউক্লিয়াস, এটাই কিন্তু পরবর্তীকালে কি করবে? এটাকে জনন কোষ বলতে পারি। এটা আসলে একটা কি? জনন কোষ। তাহলে পরবর্তীকালে কি গঠন করবে? এটাই কিন্তু পরবর্তীকালে গ্যামেট গঠন করবে, যেটা কার কাজ? ফুলের জনন স্তবকের কাজ। তাহলে যৌন জননে মেনলি আমাদের কিন্তু এই গ্যামেটটাই কাজে লাগবে। আমরা জানি যে যৌন জননের ক্ষেত্রে কি হয়? মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট এর কি ঘটে? এর মিলন ঘটে। তাহলে এইবার এই জেনারেটিভ যে বা এই অবস্থাটা যদি আমরা দেখি যে কোনো ফুলের ক্ষেত্রে এরকম একটা ছবি দেখতে পাবো। কখন? পরিণত পরাগরেণুর অবস্থায়, যে এখানে একটা কি থাকবে? এখানে একটা টিউব নিউক্লিয়াস থাকবে, এখানে একটা জেনারেটিভ নিউক্লিয়াস থাকবে। তাহলে এটা কি হলো? দুই কোষীয় গঠন। তাহলে এই দুই কোষীয় গঠনটা দেখা যাবে 60% ফুলের ক্ষেত্রে। তাহলে 60% ফুলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই একটা পুংদণ্ড, আর পুংদণ্ডর উপরে আছে এই একটা পরাগধানী, আর পরাগধানীতে আছে কি? রেণু, পোলেন গ্রেন বা পরাগরেণু। তখন এই কন্ডিশনে আমরা যদি এই পরাগরেণুকে নিই, তাহলে 60% ক্ষেত্র হবে যখন আমরা এইরকম ছবি পাবো, 60%। আর যদি বলি তাহলে আর বাকি 40%, তাহলে বাকি 40% কেমন দেখতে হবে? তো তখন দেখা যাবে যে টিউব নিউক্লিয়াসটা আছে, এই যে টিউব নিউক্লিয়াসটা, আর এই যেটাকে দেখতে পাচ্ছি কি বলছি? জেনারেটিভ সেল। তো জেনারেটিভ সেলটা আবার বিভাজিত হয়ে গিয়ে কি করবে? দুটো গ্যামেট সৃষ্টি করে দেবে। এই দুটো হচ্ছে গ্যামেট। কি গ্যামেট? এগুলো পুং গ্যামেট। তাহলে এইটা কি বলছি? 3 কোষীয় স্ট্রাকচার। তাহলে 3 কোষীয় স্ট্রাকচারও কিন্তু কিছু কিছু ফুলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। তাহলে 3 কোষীয় গঠন। তাহলে 3 কোষীয় গঠন কখন দেখতে পাবো? ওই 40% ক্ষেত্রে। আর 60% ফুলের ক্ষেত্রে কিন্তু এই অবস্থাতেই থাকে। তাহলে পরবর্তী কি এরা গ্যামেট তৈরি করে না? অবশ্যই করে, কিন্তু এর পরবর্তী স্টেজটা এই অবস্থায় থাকে না। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে এটা বিভাজিত হয়ে 2 কোষীয় স্ট্রাকচার তৈরি করছে, 3 কোষীয় স্ট্রাকচার তৈরি করছে। বেশ, তো এরপর যদি আমরা দেখি যে এই হচ্ছে গর্ভকেশর চক্র, একটা হচ্ছে কি? গর্ভকেশর চক্র। তাহলে কোনটা? এখানে যদি দেখি এই যে একটা ফুল, তাহলে ফুলের এটাকে কি বলবো? এটা জানি কি? এই পেটাল বা দলাংশ, কিন্তু সবগুলোকে একসাথে বললে আমরা কি বলতাম? দলমণ্ডল বলতাম। আর এই হচ্ছে একটা অংশ, যেটাকে এখানে বলা আছে কি? সেপাল। পুরোটাকে একসাথে বললে কি বলতাম? অবশ্যই বৃতি বলতাম বা ক্যালিক্স বলতাম। আর এখানে এই যে ওভারি দেখানো হয়েছে, আমরা মেনলি এখানে ওভারিটাকে দেখব। তাহলে কোন অংশটা? এই যে এই পুরো অংশটা। তাহলে এই পুরো অংশটা হচ্ছে ওভারি। এবার এটাকে যদি আমরা এখানে বাইরে আঁকি, তাহলে কি রকম দেখতে পাবো? তাহলে এই যে এটা হচ্ছে গর্ভদণ্ড। এবার এখানে এই যে অংশটা আঁকছি, তাহলে এটা কি? এটা গর্ভাশয়, এই নিচের অংশটা। তাহলে কি বলবো? গর্ভাশয়। এর তারপরে এখানে আমরা এইভাবে গর্ভমুণ্ড দেখিয়ে দিচ্ছি। তাহলে এগুলো কি? গর্ভমুণ্ড। তাহলে এই যে পুরো অংশটা, এইখান থেকে এই অংশটাকে আমরা বলছি কি? গর্ভমুণ্ড, বা কি বলবো? স্টিগমা। একে বলছি স্টিগমা। তারপর এই অংশটাকে বলবো আমরা গর্ভদণ্ড, বা কি বলবো? স্টাইল। এবং এই নিচে যে অংশটা রয়েছে তাকে কি বলবো? তাকে বলবো গর্ভাশয়, বা কি বলবো? ওভারি। তাহলে বা এখানে কি বলবো? ওভারি। তাহলে এই ওভারিটার ভিতরে আমরা যদি এই ওভারিটাকেও এইভাবে কেটে দিই, তাহলে কেটে দিলে কীরকম হবে? যে ধরে নিচ্ছি আমরা যে এরকম একটা ছবি দেখছি। এটা কোন অংশটা? কাটা ওভারিটা। তাহলে কাটা ওভারিটা যদি দেখি, আমি কোনো ফুলের ক্ষেত্রে বলছি যে এই রকম হয়তো ছবি দেখতে পেলাম। এবার সব ফুলের ক্ষেত্রে যে এরকম ছবি দেখতে পাওয়া যাবে এরকম কিন্তু কোনো মানে নেই। তাহলে যে কোনো একটা ক্ষেত্র ধরে নিচ্ছি যে এইরকম দেখা যাবে। কোনটা? এটাকে কাটলে, অর্থাৎ কি করেছি? এটাকে টিএস করেছি, দিয়ে এখানে দেখছি। তাহলে এর ভিতরে এই যে অংশগুলো দেখতে পাচ্ছি, কোনটা? এই অংশটার কথা বলছি আমি, এই অংশটা যেটা দেখতে পাচ্ছি। তাহলে একে কি বলবো? একে বলবো ডিম্বক। তাহলে একে বলবো ডিম্বক, বা কি বলবো? ওভিউল। তাহলে এটা ওভিউল, এটা ওভারি, আর এটা ওভিউল। আমরা পড়েছিলাম ছোটবেলায় যে কি গর্ভাশয় কিসে পরিণত হয়? গর্ভাশয় পরিণত হয় ফলে।
আর ডিম্বক পরিণত হয় কিসে? ডিম্বক পরিণত হয় বীজে। তাহলে এই হচ্ছে কি গর্ভকেশর চক্র। গর্ভকেশর চক্র পুরোটাকে একসাথে বলছি। এইবার আমরা দেখতে পাচ্ছি তাহলে চক্র কেন বলছি, এই যে এই অংশটা এটা একটা গর্ভমুণ্ড, এই একটা গর্ভমুণ্ড, তাহলে গর্ভমুণ্ড এখানে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কি যে 5টা গর্ভমুণ্ড এখানে আছে, কিন্তু বাকি অংশগুলো যেগুলো রয়েছে এগুলো একসাথে ফিউজড অবস্থায় আছে, যে একসাথে যুক্ত অবস্থায় আছে। তাহলে এটা একটা যুক্ত গর্ভপত্র, যার যার গর্ভমুণ্ডটা কীরকম অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। সেখান থেকে যদি গুণে নিই আমরা 1 2 3 4 5, এই 5টাকে এক একটাকে আমরা কি বলবো? যদি এটা গর্ভমুণ্ড, এবার এইটা নিয়ে যদি পুরোটা একটাকে আমরা আলাদা করতে পারতাম তাহলে তাকে কি বলতাম? তাকে আমরা কার্পেল বলতাম। তাহলে এই হচ্ছে কি কার্পেল, বা যেটাকে কি বলবো? গর্ভকেশর। পুরোটাকে যেটাকে গর্ভকেশর চক্র বলছিলাম, তাহলে এই এক একটাকে কি বলবো? গর্ভকেশর। তো পরবর্তীতে যদি দেখি যে ডিম্বক, তাহলে ডিম্বক কোনটা দেখেছিলাম? ওই যে এরকম একটা স্ট্রাকচার ছিল, যেটাকে কি বলছিলাম? যেটাকে বলছিলাম ওভারি বা ডিম্বাশয়। ঠিক। এবার এই অংশটা, এটা গর্ভদণ্ডটা, তারপরে এটা গর্ভমুণ্ড। বেশ, এবার এই অংশটা কেটে দিলাম। তাহলে কেটে দিলে কি বললাম? যে কেটে দিলে, অর্থাৎ কীভাবে করেছি? এটা টিএস করেছি। তাহলে টিএস করলে কি দেখা যাবে? যে ভিতরে আমরা এরকম করে কিছু জিনিস দেখতে পাবো, এই যে জিনিসগুলো দেখতে পাবো। তাহলে এইগুলোকে কি বলছি? এইগুলোকে এক একটাকে বলছি কি? ডিম্বক। তাহলে এই এক একটাকে বলছি ডিম্বক। এই ডিম্বকটাকে আমরা যদি সাইডে আঁকি, আসলে ডিম্বক একটা এরকম দেখতে, এটা একটা ডিম্বক আঁকা হচ্ছে এরকম। তাহলে কোনটা? এই যে একটু আগে যেটাকে, এই অংশটা, এটাকে, তাহলে এটাকে যদি আমরা দেখি তো ঠিক এরকম দেখতে হবে। তাহলে এটা একটা ডিম্বক। তাহলে এই ডিম্বকটা বিভিন্ন ধরনের হয়। তাহলে এখানে যদি দেখি আমরা অনেক ধরনের ডিম্বক দেখতে পাবো। এই যে এর মুখটা উপরের দিকে রয়েছে, এই একটা, এটা এক প্রকার, এটা এক প্রকার, এটা এক প্রকার। তো এই যে জিনিসগুলো, এই যে বিভিন্ন প্রকারের ডিম্বক রয়েছে, সেটা আমাদের আজকের পড়ার বিষয় নয়, তো সেটা পরে কোনো দিন পড়বো। তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে এই ডিম্বকটাকে আমি এঁকেছি, এই ঊর্ধ্বমুখী, বা যেটাকে ইংরেজিতে কি বলছি? অ্যানাট্রোপাস। তাহলে এই অ্যানাট্রোপাস যে ডিম্বকটা, সেটা এটা এখানে এঁকেছি। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ওভারিতে। এর সংখ্যা কত? অবশ্যই সংখ্যা কখনো একটাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখব? যে সংখ্যায় অনেকগুলো থাকে। তো এগুলো কি? ডিম্বক। এই ডিম্বকের এই মধ্যে এই যে অংশটা, তাহলে এই অংশটাকে আমরা কি বলি? ভ্রূণপোষক কলা। এই অংশটাকে বলি ভ্রূণপোষক কলা, বা বলবো নিউসেলাস। আর এর বাইরে এটা, এগুলো কি? এগুলো হচ্ছে ডিম্বক ত্বক। তাহলে এগুলো ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক, বা ইন্টেগুমেন্ট বলবো। ইংরেজিতে কি বলবো? ইন্টেগুমেন্টস। ইন্টেগুমেন্টস। তাহলে এটাকে কি বলবো? ইন্টেগুমেন্টস। তাহলে এটা আউটার ইন্টেগুমেন্ট, আর ভিতরেরটা কি বলবো? ইনার ইন্টেগুমেন্ট। তাহলে এটাকে কি বলবো? আউটার ইন্টেগুমেন্ট। এটা কি বলবো? ইনার ইন্টেগুমেন্ট। তাহলে এই যে এবার যদি বলি ভ্রূণস্থলী, তাহলে এই একটাকে কি বলছিলাম? এই একটাকে বলছিলাম ভ্রূণপোষক কলা। তাহলে এই ভ্রূণপোষক কলাটা যখন যখন এই ডিম্বকটা অপরিণত অবস্থায় আছে, ভ্রূণপোষক কলাটা, এখানে আমরা দেখতে পাবো যে এর মধ্যে একটা কোষ ঘন নিউক্লিয়াস, মানে স্পষ্ট নিউক্লিয়াস এবং ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়। তখন সেটাকে কি বলতে চাই? কি বলছি আমরা? আর্কিস্পোরিয়াল কোষ। সেটাকে বলছি আর্কিস্পোরিয়াল সেল। তো সেই আর্কিস্পোরিয়াল সেলটা পরবর্তীতে যে যখন বিভাজিত হবে, তো বিভাজিত হয়ে এটাই কিন্তু তৈরি করে ধীরে ধীরে ভ্রূণস্থলী। এবার ভ্রূণস্থলী কিভাবে গঠিত হয়, তাহলে সেটাও কিন্তু একটা অন্য টপিক, কিন্তু আমরা এখানে শুধু জানবো কি যে ভ্রূণস্থলী গঠন হলো। তো এবার ভ্রূণস্থলীর গঠন কিভাবে হয়, তো সেটাও অন্য একটা টপিক, সেটা অন্য কোনো দিন পড়বো। তো আপাতত আমরা এখানে ধরে নিচ্ছি যে এই হচ্ছে ভ্রূণপোষক কলা। ভ্রূণপোষক কলার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, অনেক সেল থাকে। নিউক্লিয়াস থাকে বলতে আসলে অনেক সেল থাকে, অনেক সেল থাকে। তো তার মধ্যে একটা সেল ঘন সাইটোপ্লাজম যুক্ত হচ্ছে এবং সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হচ্ছে, তো সেইটাকে বলছি আর্কিস্পোরিয়াল সেল।
তো সেখান থেকেই আমরা ধরে নিতে পারি যে ধীরে ধীরে ভ্রূণস্থলী গঠিত হয়, এবং ভ্রূণস্থলী গঠন হলে তার ভিতরে যে বিভিন্ন ধরনের কিন্তু নিউক্লিয়াস থাকে। আমরা আপাতত একবার এখানে দেখব যে ভ্রূণস্থলী কেমন দেখতে। এই হচ্ছে ভ্রূণস্থলী। তাহলে আমরা ধরতে পারি এটা যদি ভ্রূণস্থলী হয়, তো এর বাইরে কিন্তু এইভাবে এইভাবে ভ্রূণপোষক কলা আছে। এটা ভ্রূণপোষক কলা। কোন অংশটার কথা বলছি? এই যে এই অংশটা। তাহলে বলবো এখানে ভ্রূণস্থলীটা কোথায়? এখানে ভ্রূণস্থলী গঠন হয়নি এখনো। এখানে এটা তো আর্কিস্পোরিয়াল কোষ, এখান থেকেই তো পরে ভ্রূণস্থলী গঠন হবে। যখন গঠন হচ্ছে ঠিক সেটা এরকম দেখতে হবে। তাহলে বাইরে এই পোর্শনটাকে কি বলছি? এটাকে অবশ্যই আমরা বলছি কি? ভ্রূণপোষক কলা। তাহলে ভ্রূণপোষক কলার একটা কোষ থেকেই কিন্তু এটা তৈরি হলো। আর এর বাইরে যদি আমরা এইভাবে দেখি, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে ইনার ইন্টেগুমেন্ট। তারপরে যদি আঁকি, তাহলে এটা কি? এটা হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট। তাহলে এটা ছিল ইনার ইন্টেগুমেন্ট, এটা আউটার ইন্টেগুমেন্ট। আর এই যে অংশটা রয়েছে, তাহলে একে কি বলবো? একে বলবো ডিম্বক রন্ধ্র। একে বলবো ডিম্বক রন্ধ্র, বা যাকে বলবো মাইক্রোপাইল। তাহলে এটাকে বলবো মাইক্রোপাইল। তাহলে এই হচ্ছে কি? ভ্রূণস্থলী। এবার ভ্রূণস্থলীতে কি কোষ থাকে সেটা পরবর্তীতে আসছি। তাহলে আমরা এখানে কি বুঝে নিলাম? যে ডিম্বক কি, আর কি বুঝে নিলাম? ভ্রূণস্থলী কি। তাহলে কিন্তু বুঝবো যে ডিম্বকের ভিতরেই কিন্তু ভ্রূণস্থলী সৃষ্টি হয়। তাহলে ডিম্বকের ভিতরে কোথায় থেকে? ডিম্বকের ভিতরে এই যে ভ্রূণপোষক কলা থেকে। তাহলে ভ্রূণপোষক কলার মধ্যে একটা কোষ আর্কিস্পোরিয়াল কোষ সৃষ্টি করে, যেটা ভ্রূণস্থলী গঠন করে পর্যায়ক্রমে। তো এরপরে যদি দেখি, এই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের এবার নিষেক পদ্ধতি। এবার আমরা যেটা আলোচনা করতে চাইছিলাম যে একটা সপুষ্পক উদ্ভিদের কিভাবে নিষেক ঘটে, তো সেটা আলোচনা করব। তো প্রথমেই যদি দেখি যে কি হচ্ছে, প্রথমেই এই যে ধরো যে এটা একটা ফুলের, এটা হচ্ছে স্ট্যামেন, বা বলতে পারি একটা পুংকেশর। তাহলে পুংকেশরের মধ্যে এখানে কি আছে? ওপরে ওপরে এই যে এগুলো কি? তো এগুলোকে আমরা কি বলবো? পরাগ রেণু। আমি এখানে শুধু লিখলাম রেণু, পরাগ রেণু বা পোলেন গ্রেন এখানে আছে। তো এখানে কোনো একটা পতঙ্গ বসবে, বা হতে পারে তাহলে কোনো পতঙ্গের দ্বারা বলতে চাইছি, বা বায়ুর দ্বারাও হতে পারে, পাখির দ্বারাও হতে পারে, ঠিক আছে? এই বিভিন্নভাবে, তাহলে বিভিন্ন এখানে বসলো। এবার এখান থেকে অন্য একটা ফুলে যাবে, এবং সেই ফুলে ধরে নাও এটা এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এই হচ্ছে ওভারি। আমি শুধু গর্ভকেশর চক্র এঁকেছি সেই ফুলের। তাহলে সেই ফুলে গিয়ে ধরে নাও এখানে পড়লো। এই জিনিসটাকে আমরা পরাগযোগ বলবো। যে এখান থেকে এটা যে আলাদা ফুলে হতে হবে, এটা ফুল 1, এটা 2, আর এই ফুল দুটো সেম গাছে আছে, হতে পারে একই গাছে আছে, এটাও হতে পারে। তো সেরকম কন্ডিশনও হতে পারে। আবার এমনও হতে পারে যে এই দুটো আলাদা আলাদা গাছে আছে, সেটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে একই ফুলেরই এই দুটো পার্ট রয়েছে, অর্থাৎ একই ফুলেরই পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যাচ্ছে। আবার হতে পারে যে একই গাছের দুটো আলাদা আলাদা ফুল একটা থেকে একটাতে যাচ্ছে। আবার কি হতে পারে যে সম্পূর্ণই দুটো আলাদা গাছ, তো একটা গাছের পরাগরেণু গিয়ে আর একটা গাছে পড়ছে। তাহলে প্রথম পয়েন্টটার কথা আমরা কি বলবো? যে পরাগযোগ। তাহলে এই ঘটনাটা যেটা দেখতে পেলাম তাকে বলছি কি? পরাগযোগ। এখানে যদি ছবি দেখি তাহলে কি দেখবো? এই যে, তাহলে এই একটা কি? এই একটা ফুল, একটা ফুল। তাহলে এই ফুলটা থেকে এই যে এখানে আলাদা করে দেখানো হয়েছে, এটা কি? এটা পরাগধানীটাকে দেখানো হয়েছে। আর এখানে এই যে অংশগুলো রয়েছে এগুলো কি? এগুলো পরাগরেণু। তাহলে এই পরাগরেণুতে এই যে মৌমাছিটা, তাহলে এটা প্রথম এখানে বসেছিল। এবার এখান থেকে উড়ে গিয়ে অন্য একটা ফুলে গিয়ে এই যে গর্ভমুণ্ডে, তাহলে গর্ভমুণ্ডে এটাকে কি করে দিল? স্থানান্তরণ করে দিল। তাহলে আসলে কি হচ্ছে? যে একটা ফুল থেকে পরাগরেণু কোনো পতঙ্গের দ্বারা, এটা বায়ুর দ্বারাও হতে পারতো বা অন্য কোনো মাধ্যমের দ্বারা হতে পারতো, সেটা গিয়ে কোথায় পড়লো? সেই একই প্রজাতির একটা গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়লো। তো এই ঘটনাটাকে আমরা কি বলবো? পরাগযোগ। এবার যখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরাগরেণুটা পড়বে, তাহলে পরাগরেণুটা যখন এখানে পড়লো, তো এর মধ্যে একটা ফ্লুইড থাকে যেটাকে বলবো স্টিগম্যাটিক ফ্লুইড। এই অঞ্চলটাকে তো স্টিগমা বলি। আমি পাশে যদি আঁকি যে এই হচ্ছে একটা, এরকম করে আঁকলাম কাকে? ওই গর্ভমুণ্ডকে বা স্টিগমাকে। আর এটা কি? গর্ভদণ্ড, ঠিক আছে? বেশ, এক্ষেত্রে আমরা এটাকেই ধরে নিতে পারি যে ওভারি। তো এইবার আমরা ধরছি যে এই একটা পরাগরেণু, এই পরাগরেণুটা কি এখানে পড়লো, এখানে গিয়ে পড়লো। তাহলে এটাকে বলবো পরাগযোগ। আর এইটাকে কি বলছি? এটাকে বলছি স্টিগমা। এটা স্টিগমা। এবার এই স্টিগমাতে যে ফ্লুইড আছে তাকে কি বলবো? স্টিগমাটিক ফ্লুইড। স্টিগমাটিক ফ্লুইড।
তাহলে এটাকে বলবো স্টিগমাটিক ফ্লুইড। তাহলে এই স্টিগমাটিক ফ্লুইড শোষণ করে তাহলে এই পরাগরেণুটা কি হয়ে যাবে, পরাগরেণুটা হয়ে যাবে স্ফীত। তাহলে সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতিতে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা কি ঘটতে হবে, পরাগযোগ ঘটতে হবে। আর পরাগযোগ কোনটাকে বলবো, যে একটা ফুলের যে পুংকেশর তার পরাগধানীতে যে পরাগরেণুটা আছে সেই পরাগরেণুটা কোনো একটা মাধ্যমের দ্বারা একটা ফুলের গর্ভকেশরে গিয়ে পড়ছে বা গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, এবং মুণ্ডে পড়ার পর সেটা কি হয়, তার কিন্তু স্টিগমাটিক ফ্লুইড শোষণ করে সে স্ফীত হয়ে যায়। এরপরে যদি দেখি 2 নম্বর, তাহলে 2 নম্বরে কি দেখব, 2 নম্বর হচ্ছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তাহলে এবার পরাগরেণুর অঙ্কুরোদ্গম কি, তো এইটা বুঝতে হলে যে আমাদের কিন্তু বুঝতে হবে যে একটা পরাগরেণু, এই যে পরাগরেণু, তো পরাগরেণুর মধ্যে কীরকম কন্ডিশনে ছিল একটু আগে বলা হয়েছিল যে 60% ক্ষেত্রে আমরা দেখতে পেতে পারি যে এখানে একটা বড় নিউক্লিয়াস আছে যেটাকে বলছি টিউব নিউক্লিয়াস, একটা ছোট একটা মাকু আকৃতির নিউক্লিয়াস আছে, তো সেটাকে আমরা বলছি জেনারেটিভ নিউক্লিয়াস। তাহলে এটাকে বলছি জেনারেটিভ নিউক্লিয়াস, এটাকে আমরা বলছি টিউব নিউক্লিয়াস, বা বলতে পারি কি ভেজিটেটিভ নিউক্লিয়াস, এটা জেনারেটিভ নিউক্লিয়াস। তাহলে 60% ক্ষেত্রে এরকম থাকে, আর বাকি 40% ক্ষেত্রে কীরকম দেখছিলাম, যে একটা টিউব নিউক্লিয়াস আর এরকম করে যে দুটোকে দেখতে পাচ্ছিলাম, এই দুটো কি, এই দুটো হচ্ছে গ্যামেট। কি গ্যামেট, অবশ্যই পুং গ্যামেট। তাহলে এবার এটা কোথায় পড়েছে, এরকম এই রকম অবস্থায় গিয়ে এখানে পড়তে পারে। তাহলে একটা কন্ডিশন হতে পারে কীরকম, যে এই রকম অবস্থায় গিয়ে এখান থেকে গিয়ে এই যে এখানে পড়তে পারে, আবার এই রকম অবস্থায় গিয়েও কিন্তু এখান থেকে এখানে পড়তে পারে। এটাকেই কি বলেছিলাম, এটা কি বলেছিলাম কি, পরাগযোগ। এবার পরাগরেণুর অঙ্কুরোদ্গম হতে হবে। তো এইবার আমরা যদি বুঝি যে এইটা সেই পরাগরেণুটা, এখানে তো একটা ত্বক আঁকা আছে যেটাকে আমরা কি বলছি অন্তঃত্বক বা ইনটাইন, এর বাইরে যদি আরেকটা ত্বক আঁকি তাহলে কিন্তু তার বাইরে এরকম কিছু ছিদ্র দেখতে পাবো। আমরা এরকম কয়েকটা আঁকলাম, তাহলে এর বাইরের এই যে ত্বকটা, এই ত্বকটাকে কি বলবো, এই যে এই ত্বকটা, তাহলে বাইরের এই যে লেয়ারটা, তাহলে একে কি বলবো, একে বলবো এক্সাইন, একে বলবো এক্সাইন। আর এই ভিতরে যেটা রয়েছে তাকে কি বলছি, তাকে বলছি ইনটাইন, এক্সাইনের ইনটাইন। তো এক্ষেত্রে কি হবে, যে এক্সাইনে যে এই ছিদ্রটা আছে তাকে কি বলে, তাকে আমরা কি বলছি রেণুরন্ধ্র। তাহলে রেণুরন্ধ্র, বেশ, তো বা জাম্পোর। তো এর মধ্যে আমরা এই কন্ডিশনটাকেই ধরছি যে এখানে আছে কি একটা টিউব নিউক্লিয়াস, আর এখানে কি আছে জেনারেটিভ সেল। তো এই অবস্থায় ধরে নিচ্ছি টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ সেল এটা এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে, বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তার সাথে সাথে অন্তঃত্বকও তার সাথে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু কোথাও ছিন্ন হচ্ছে না। তাহলে আমরা ধরে নিচ্ছি এই আর এই হচ্ছে সেই ছিদ্রটা, আমরা একটা ছিদ্র এখানে দেখালাম, আর এই স্তরটাকে কি বলতে চাইছি, এই স্তরটাকে বলতে চাইছি এক্সাইন। আর ভিতরে এই এখন যেটা আঁকছি সেটা হচ্ছে ইনটাইন। তাহলে এই ইনটাইনের মধ্যে কি আছে, টিউব নিউক্লিয়াস এবং জেনারেটিভ নিউক্লিয়াস। সেই জেনারেটিভ নিউক্লিয়াস কোন দিকে আসতে চাইছে, বাইরে বেরিয়ে আসতে চাইছে, আর তার সাথে সাথে অন্তঃত্বক এইভাবে বাইরে বেরিয়ে আসছে, দিয়ে বাইরে বেরিয়ে এসে এই যে গঠনটা সৃষ্টি করলো, এই গঠনটাকে কি বলছি, এই গঠনটা কি বলছি পরাগ নালী, বা কি বলবো, বা একে ইংরেজিতে বলবো পোলেন টিউব। তাহলে এটাকে কি বলছি, পোলেন টিউব। আর এখানে কি থাকছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি টিউব নিউক্লিয়াস, আর এখানে দেখতে পাচ্ছি কি আছে জেনারেটিভ সেল। তাহলে এটা কি জেনারেটিভ সেল বা জেনারেটিভ নিউক্লিয়াস, আর এটাকে বলছি টিউব নিউক্লিয়াস। তাহলে এটাকে বলছি টিউব নিউক্লিয়াস বা টিউব সেল। এবার তাহলে এটা কখন, এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে আমরা কি বলছি পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তাহলে এইটা ছিল কি একটা পরাগরেণু, তাহলে এই পরাগরেণুর এই অংশটা কি, এই অংশটা হচ্ছে জাম্পোর বা রেণুরন্ধ্র, আর সেই রেণুরন্ধ্র দিয়ে কি হলো, এই ভিতরে ইনটাইনটা বাইরের দিকে বৃদ্ধি পেল এবং ইলংগেটেড হয়ে গেল, আর তার সাথে সাথে এই যে টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস এর সাথে এই যে নলাকার অংশটা দিয়ে বেরিয়ে এলো। তো এইটাকেই আমরা কি বলছি পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে একটা কন্ডিশন এইভাবে দেখানো হয়েছে যে এটা একটা পরাগরেণু, তো সেই পরাগরেণু ধীরে ধীরে এভাবে কি যাচ্ছে, এভাবে পরাগনালীটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ পরাগরেণুর অঙ্কুরোদ্গম হচ্ছে। যদিও এখানে তার পরবর্তী একটা ডেভেলপড একটা স্টেজের কথা দেখানো হয়েছে,
আমরা পরবর্তীতে আসছি। তো এবার কি, তো এর 3 নম্বর, এবার 3 নম্বর কি দেখবো, যে পুং গ্যামেটের সৃষ্টি। এবার পুং গ্যামেটের সৃষ্টি ওই যে আমরা আগেই একটা জায়গায় দেখে নিয়েছি, যেটা কোন এই 40% ক্ষেত্রে বলা হচ্ছিল যে যখন পরাগধানীতে থাকে তো সেই অবস্থাতেই একটা এইরকম ছবি তৈরি হয়ে যায়, যে কীরকম, যে একটা টিউব নিউক্লিয়াস থাকে আর দুটো পুং গ্যামেট থাকে। কিন্তু যে আমরা যখন দেখছি যে ওই যে 60% ক্ষেত্র, তো তখন দেখতে পাচ্ছি এই রকম অবস্থায় থাকছে। তাহলে এই রকম অবস্থায় কোথায় ছিল, এই রকম অবস্থায় পরাগধানীতে ছিল, পরাগধানী, তাহলে পরাগধানীতে এই অবস্থায় ছিল। আর এই অবস্থায় এটা গিয়ে কোথায়, এটা গিয়ে কোনো ফুলে গিয়ে পড়েছে। আর তারপরে এই ফুলে গিয়ে পড়ার পর এর কি ঘটেছে, এর যেটা ঘটেছে সেটা হচ্ছে অঙ্কুরোদ্গম। তাহলে এর ঘটেছে অঙ্কুরোদ্গম। আর অঙ্কুরোদ্গম বলতে কি, এখানেই দেখতে পাবো এই যে এটা, তাহলে এটা হয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, যে এটা এটা ছিল কি, এটা ছিল একটা, এখানে দেখানো হয়েছে আপাতত যে টিউব নিউক্লিয়াস, তাহলে সেই টিউব নিউক্লিয়াসটা কোনটা, এটা। আর এইটা ছিল কি, জেনারেটিভ সেল বা জেনারেটিভ নিউক্লিয়াস, তো সেটা হয়ে গেছে এইরকম, এরকম। তাহলে এইটা, এগুলো এগুলো কিন্তু আসলে এনই ছিল, এগুলো এন, এগুলো এন। কি করে এন, এগুলো জানতে গেলে এর আগের কিছু বিষয় পড়তে হবে। তো আপাতত আমরা এখানে যেহেতু যে শুধু নিষেক প্রক্রিয়াটা পড়ছি, তো সেখানে আমরা জানবো যে এগুলো আসলে এন প্রকৃতির হয়, এগুলো হ্যাপ্লয়েড হয়। তাহলে এখানে কি ঘটবে, এখানে কিন্তু মাইটোসিসই ঘটবে। তাহলে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে, বিভাজিত হয়ে কি সৃষ্টি করছে, দুটো পুং গ্যামেট সৃষ্টি করছে। আর সেটা কোথায় থাকছে, সেটা থাকছে পরাগনালীতে। তাহলে এটাকেই বলছি পুং গ্যামেটের সৃষ্টি। তাহলে ওই যে 60% ক্ষেত্র, এই 60% ক্ষেত্রে এই পুং গ্যামেটের সৃষ্টি কোথায় হচ্ছে, পুং গ্যামেটের সৃষ্টি হচ্ছে পরাগ নালীতে। আর এই 40% ক্ষেত্রে কোথায় সৃষ্টি হচ্ছে পুং গ্যামেট, পুং গ্যামেট সৃষ্টি হচ্ছে কিন্তু পরাগধানীতে থাকা অবস্থাতেই সৃষ্টি হচ্ছে, পরাগধানীর মধ্যে নয়। তাহলে পরাগধানীর বাইরে, পরাগধানীর বাইরে থাকা অবস্থাতেই কিন্তু এখানে গ্যামেটটা তাদের সৃষ্টি হচ্ছে। এর পরবর্তীতে যদি দেখি, তো 4 নম্বর, তাহলে সেটা কি বলছি, ভ্রূণস্থলীর গঠন। এবার এই ভ্রূণস্থলীটার কথা খেয়াল করো, যে বলছিলাম কি, যে এটা একটা ওভারি, এটা ওভারি, এটা গর্ভদণ্ডটা, আর তার বাইরে থাকবে কি, তার বাইরে কি থাকবে, যেটা হচ্ছে মুন্ড। এবার এই অংশটা যদি কাটি, তাহলে কি বলেছিলাম, এই অংশটা কাটলে আমরা কি রকম ছবি দেখতে পাবো, এরকম। এখানে গিয়ে কি দেখতে পাচ্ছি, এই যে এরকম। তার এই এক একটাকে কি বলেছিলাম, এক একটাকে বলা হয়েছিল কি, ডিম্বক, ডিম্বক, বা কি বলবো একে, ওভিউল, ডিম্বক বা ওভিউল। এবার সেই ডিম্বকটা আমরা যদি এখানে আঁকি, তাহলে এই হচ্ছে তার ভ্রূণপোষক কলা, আর ভ্রূণপোষক কলার বাইরে এই হচ্ছে তার ইনার ইন্টেগুমেন্ট, আর এই হচ্ছে তার আউটার ইন্টেগুমেন্ট। আর এই পুরোটাকে কি বলছি, ডিম্বক। অর্থাৎ এই যে ডিম্বকটাকে আমরা এখানে দেখাচ্ছি, এইটাকে, এই পুরো এটাকে, তাহলে সেটা যদি আমরা ভালো করে আঁকি, তাহলে এই ছবিটা আমরা দেখতে পাবো, এই ছবিটা দেখতে পাবো। তাহলে যার এইটাকে কি বলছিলাম, এটাকে বলছিলাম ভ্রূণপোষক কলা। এগুলো কিন্তু পুরো টুয়েন, এই যে পুরো যে ত্বকগুলো, ডিম্বক ত্বক, এগুলো সব টুয়েন। মানে এখানে আমরা যে ডিম্বকটাকে দেখতে পাচ্ছি আপাতত এটা পুরোটাই টুয়েন অবস্থায় রয়েছে, অর্থাৎ ডিপ্লয়েড অবস্থায় রয়েছে। তাহলে এই ভ্রূণপোষক কলার মধ্যে এখানে অনেকগুলো কি আছে, অনেকগুলো সেল আছে, ভ্রূণপোষক কলা অনেকগুলো সেল আছে। তো অনেকগুলো সেলের মধ্যে একটা সেল হঠাৎ করে দেখছি, যে একটা সেলের মধ্যে ধরে নিচ্ছি এই সেলটা, এই সেলটা কি দেখতে পাচ্ছি, যে এর নিউক্লিয়াস সুস্পষ্ট, এর সাইটোপ্লাজম অনেক ঘন। তো এটাকে কি বলে দিচ্ছিলাম, আর্কেস্পোরিয়াল সেল। তাহলে এটাকে কি বলে দিচ্ছিলাম, আর্কেস্পোরিয়াল সেল। এবার এখানে যদি দেখি, তাহলে এই আর্কেস্পোরিয়াল সেলটা পরবর্তীকালে এই রকম একটা গঠন নিয়ে আসবে। কিভাবে, আর্কেস্পোরিয়াল সেলটা এটা কি, এটা অবশ্যই টুয়েন। তাহলে এই টুয়েনটা যেটা ঘটাচ্ছে সেটা হচ্ছে মিওসিস। তাহলে ভ্রূণপোষক কলার মধ্যে যে আর্কেস্পোরিয়াল সেলটা, এটা কি ঘটাচ্ছে, এটা ঘটাচ্ছে মিওসিস। মিওসিস ঘটিয়ে, যদিও একটা ধাপে না, আমরা যদি আরও একটা ধাপ দেখতে চাই, তাহলে আর্কেস্পোরিয়াল সেলটা কিন্তু ফার্স্ট মাইটোসিস ঘটায়, তাহলে সেটাও লিখি। তাহলে সেটা ফার্স্ট মাইটোসিস ঘটাবে, মাইটোসিস। এবার এটা মাইটোসিস ঘটিয়ে দুটো সেল তৈরি করবে, দুটো সেল তৈরি করবে, একটা প্রাইমারি প্যারাইটাল সেল আর একটা প্রাইমারি স্পোরোজিনাস সেল। তাহলে একটা, এটা লিখছি প্রাইমারি প্যারাইটাল সেল, আর এখানে কি লিখছি, প্রাইমারি স্পোরোজিনাস সেল।
এই প্রাইমারি স্পোরোজিনাস সেলটা এটা মিওসিস ঘটাবে। এইবার যদি বলি এটা মিওসিস ঘটাবে, তাহলে এইটা মিওসিস ঘটিয়ে কি সৃষ্টি করবে, 4টে সেল তৈরি করবে। এই 1 2 3 4। এটা আরেকবার ভেবে নাও কি বলতে চাইছিলাম, যে এটা হচ্ছে একটা গর্ভকেশর চক্র, এটা তার ওভারি। এই ওভারিটাকে কি হয়েছে, এখানে কাটা হয়েছে। কাটলে কীরকম ছবি দেখতে পাবো, এরকম। তো এখানে এই যেগুলো দেখতে পাবো এগুলোকে কি বলবো, ডিম্বক। সেই ডিম্বকটাকে আমরা লার্জ করে দেখাচ্ছি এখানে, তাহলে এটাকে কি, এটা সেই ডিম্বকটা। ডিম্বকের এই অংশটাকে কি বলবো, ভ্রূণস্থলী। আর ভ্রূণস্থলীতে কি আছে, অনেকগুলো কোষ আছে। তো সেই কোষগুলো কীরকম, সব 2n। এবার তার মধ্যে একটা সেল, যার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাইটোপ্লাজম ঘন আর নিউক্লিয়াস সুস্পষ্ট, তাকে আমরা বলছি আর্কিস্পোরিয়াল সেল। এবার সেই আর্কিস্পোরিয়াল সেলটা ঘটাচ্ছে কি, এই যেখানে লিখেছি কি ঘটাচ্ছে, মাইটোসিস। তাহলে এটা যখন মাইটোসিস ঘটাচ্ছে তাহলে কটা সেল তৈরি করবে, দুটো। তাহলে একটাকে বলছি প্রাইমারি প্যারাইটাল সেল, আর একটা বলছি প্রাইমারি স্পোরোজিনাস সেল। এবার এই প্রাইমারি স্পোরোজিনাস সেলটা যেটা রয়েছে সেটাকে আমরা দেখো এদিকে নিয়ে গেছি, এদিকে। তাহলে তার কি ঘটানো হয়েছে, সেটা হয়েছে মিওসিস। তাহলে এই যদি মিওসিস করে কটা সেল তৈরি করবে, 4টে। আর 4টে কীরকম হবে, এটা তো 2n ছিল, 2n থেকে যদি মিওসিস ঘটাবে তাহলে n হবে। তাহলে n হলে এই উপরের যে 3টে আছে সেই 3টে হয়ে যায় বিনষ্ট, সেই 3টে বিনষ্ট হয়ে যায়। আর তার মধ্যে নিচের এই যে সেলটা রয়েছে এটা কিন্তু মেগাস্পোর হিসাবে কাজ করে, মেগাস্পোর। তাহলে এটা হচ্ছে কি মেগাস্পোর। এটাই পরবর্তীকালে কি বানাবে, এই মেগাস্পোরটাই পরবর্তীকালে গ্যামেট বানাবে। কি গ্যামেট, স্ত্রী গ্যামেট। তাহলে এবার এই হচ্ছে দুটো সেলের স্ট্রাকচার তৈরি হবে। এবার 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 আমরা এর কথা বাদ দিচ্ছি, এটা তো ডিজেনারেট করে গেছে। তাহলে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি কটা নিউক্লিয়াস আছে, একটা। তাহলে অবশ্যই এই নিউক্লিয়াসটা কীরকম হবে, এন। তাহলে এটা হবে কি এন। তাহলে এই এনটা এবার এখানে যদি আমরা কি ঘটাই, এখানে যদি বলি কি এখানে মাইটোসিস ঘটছে, তাহলে কটা সেল তৈরি হবে, দুটো। তাহলে এই যে এই এন্ডে একটা আর এই এন্ডে একটা, দুটো সেল তৈরি হচ্ছে। তাহলে এটাও কি হবে, এন। এটাও তৈরি হবে এন। এটা কার মধ্যে, এটা ভ্রূণস্থলীর মধ্যে, কিন্তু এটা কোথায় ঘটছে, ভ্রূণস্থলীর মধ্যে। তো এরপর যদি দেখি কি হবে, এই যে, তাহলে এখানে কি হচ্ছে, আবার মাইটোসিস। পরপর 3বার কিন্তু মাইটোসিস হবে। এই একবার মাইটোসিস ঘটেছে, এই যে দ্বিতীয়বার মাইটোসিস ঘটছে। তাহলে এখানে কি হবে, এই যে সেলটা, তাহলে এইটা ভাগ হয়ে কটা হলো, দুটো। এই 1 2, আর এই সেলটা ভাগ হয়ে কটা হলো, দুটো। তাহলে এটা এখানে কি দেখতে পাচ্ছি, 4 সেলেড স্ট্রাকচার। আর এখানে দেখতে পাচ্ছি যে এই অবস্থা থেকে এই অবস্থায়, বা এই অবস্থা থেকে এই অবস্থায়, এইগুলো কিন্তু ধীরে ধীরে ডিজেনারেট করছে। এরপরে পরবর্তী স্টেপ যদি দেখি তাহলে কি দেখব, এই যে, তাহলে এখানে আবার কি ঘটছে, আবার ঘটছে মাইটোসিস। তাহলে যদি মাইটোসিস ঘটে তাহলে এই সেল থেকে কটা তৈরি হবে, দুটো। আর এই সেল থেকে কটা তৈরি হবে, দুটো। তাহলে এখানে টোটাল কটা দেখতে পাচ্ছি, 4টে সেল দেখতে পাচ্ছি, সব কিন্তু এন। আর নিচের যে দুটো ছিল সেখান থেকে তাহলে কটা তৈরি হবে, এই একটা থেকে দুটো হবে, আর এই একটা থেকে দুটো হবে। তাহলে এখানে কটা দেখতে পাচ্ছি, 4টে, এগুলো সব এন। এর পরবর্তী স্টেপে কি হবে, এই 4টে সেলের মধ্যে এই যে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে 3টে সেল এক জায়গায় আছে, যদিও এগুলোকে নিউক্লিয়াস বলবো আপাতত, তো এইগুলো এক জায়গায় আছে। তো তার মধ্যে এই যে নিউক্লিয়াসটা এটা এইদিকে আসতে চাইছে, এদিকে, আর এই নিউক্লিয়াসটা এটা এইদিকে আসতে চাইছে, যে এখানে এক জায়গায় এসে গেছে। তাহলে এইগুলোকে কি বলবো, পোলার নিউক্লিয়াস। তাহলে এই একটা, এটা কি পোলার নিউক্লিয়াস। তাহলে এই একটা কি, এটা হচ্ছে কি পোলার নিউক্লিয়াস। এবার এই দুটো একসাথে ফিউজ যদি হয়ে যায়, তাহলে এই দুটো যদি একসাথে যুক্ত হয়ে যায় তাহলে কি হবে, 2n। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি সেল গঠন করেছে। তাহলে কি দেখতে পাচ্ছি, যে এখানে টোটাল কতগুলো নিউক্লিয়াস আছে আমরা যদি গুনি, 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা নিউক্লিয়াস আছে, টোটাল নিউক্লিয়াস সংখ্যা হচ্ছে 8টি। তাহলে আমরা বলতে পারি কি, যে 8টি কি আছে, 8টি নিউক্লিয়াস আছে। তাহলে 8টি কি আছে, 8টি নিউক্লিয়াস। আর যদি দেখি এখানে কোষ যদি বলি, তাহলে কোষ কতগুলো আছে, তাহলে কোষ এই দুটো তো ফিউজ হয়ে একটা কোষ হয়ে গেছে। এটা কটা কোষ, এটা একটা কোষ। আর এই প্রত্যেকটা এখানে কটা আছে, এখানে 3টে আছে, তাহলে এটা কটা কোষ দেবে, 3টে কোষ। আর এটা 3টে দেবে, তাহলে কটা হবে, 3টে কোষ। তাহলে 3 3 6 7। তাহলে কোষ কটা বলবো, তাহলে কোষ 7টা। তাহলে এই যে কন্ডিশনটা, তাহলে এখানে কোষ টোটাল কটা দেখতে পাচ্ছি, 7টা। নিউক্লিয়াস কটা দেখতে পাচ্ছি, 8টা। তাহলে এর পরবর্তী স্টেপ যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো, যে এরকম একটা গঠন দেখতে পাবো, যার ক্ষেত্রে এই যে উপরে 3টে আছে, এখানে দেখতে পাচ্ছি নিচেই 3টে আছে, আর এখানে ওই যে বললাম ফিউজ হয়ে গিয়ে একটা কোষ তৈরি করে দিচ্ছে, তাহলে এটা একটা কোষ। আর বাকি এখানে দেখতে পাচ্ছি এই একটা কোষ, এই মধ্যে একটা কোষ, আর এখানে একটা কোষ, আর এখানেও তাই পরপর 3টে কোষ দেখানো হয়েছে। তাহলে এখানে এই যে মাঝে যেটা আছে, তো এইটাকে আমরা কি বলবো, এগ বা ওভাম। আমরা এখানে লিখছি এগ, বা একে বলবো ডিম্বাণু। এটা কার মধ্যে আছে, ডিম্বকের মধ্যে। তাহলে এটা বলবো ডিম্বাণু। তাহলে কার মধ্যে, ডিম্বক। আর এইটা কি, এটা আসলে ভ্রূণস্থলী। তাহলে এটা যদি বলি তাহলে এটা কি, এটা ভ্রূণস্থলী।
ভ্রূণস্থলীর বাইরে কি আছে? ভ্রূণস্থলীর বাইরে এটা ভ্রূণপোষক কলা, আর ভ্রূণপোষক কলার বাইরে কি আছে? ইন্টেগুমেন্ট। আমরা এখানে একটা ইন্টেগুমেন্ট এঁকে দিচ্ছি, এই একটা ইন্টেগুমেন্ট, তাহলে এর বাইরে আর একটা ইন্টেগুমেন্ট থাকবে। তাহলে আমরা এটাকে কি বলছি? যে এটাকে বলছি ভ্রূণস্থলী। তাহলে ভ্রূণস্থলীর মধ্যে এটাকে বলছি এগ বা ডিম্বাণু, আর এই সাইডে একটা দেখতে পাচ্ছি, আর এই সাইডে একটা দেখতে পাচ্ছি। টোটাল 3টে সেল ছিল, একটা তো হয়ে গেল ডিম্বাণু, আর দুই সাইডের যে দুটো সেল আছে সেগুলোকে আমরা কি বলবো? সহকারী কোষ। সহকারী কোষ। তাহলে সহকারী কোষ বা কি বলবো? বা এটাকে বলবো সাইনারজিডস। তাহলে এখানে টোটাল আমরা কি দেখতে পাচ্ছি? কি আছে ওপরে? কি কি আছে? তাহলে দুটো সহকারী কোষ আছে, দুটো সহকারী কোষ, প্লাস কি আছে? একটা হচ্ছে ডিম্বাণু। তাহলে এইগুলোকে নিয়ে আমরা এটাকে বলছি কি? গর্ভযন্ত্র, বা যাকে ইংরেজিতে বলবো কি? এগ অ্যাপারেটাস। তাহলে একেই বলছি কি? গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। আরে নিচের যদি দেখি, তাহলে নিচে কটা? এই যে একটা, দুটো, তিনটে। এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে এখানে এখানে লিখে দিই। তাহলে এগুলোকে কি বলবো? তো এগুলোকে বলবো প্রতিপাদ কোষ সমষ্টি। তাহলে এগুলোকে কি বলবো? যে প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। আর মাঝে এই যেটা আছে একে বলবো নির্ণীত নিউক্লিয়াস। তাহলে মাঝে যেটাকে আমরা 2n দেখতে পাচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস। একমাত্র এটা 2n, আর বাকি সব কিন্তু n। তাহলে আমরা কি দেখছিলাম? যে এই ওভারিটাকে কাটা হলো, ওভারিটাকে কাটলে ভিতরে দেখতে পাচ্ছি ডিম্বক, আর সেই ডিম্বকটাকে আমরা এখানে দেখছি যে বাইরে এটা কি? একটা ইন্টেগুমেন্ট, এটা একটা ইন্টেগুমেন্ট, আর ভিতরে পুরো ভ্রূণস্থলী, ভ্রূণপোষক কলা। এই ভ্রূণপোষক কলাটা কীরকম? সব 2n, এবং সেই 2n এর মধ্যে একটা কোষ সুস্পষ্ট নিউক্লিয়াসযুক্ত এবং ঘন সাইটোপ্লাজমযুক্ত, তাকে বলছি আর্কিস্পোরিয়াল সেল। এই আর্কিস্পোরিয়াল সেলটা কি হচ্ছে? মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত দিয়ে কি সৃষ্টি করছে? দুটো সেল সৃষ্টি করছে। একটাকে কি বলছি? প্রাইমারি প্যারাইটাল সেল, একটাকে বলছি প্রাইমারি স্পোরোজিনাস সেল। এইবার এই যে প্রাইমারি স্পোরোজিনাস সেল আছে, তাহলে সে কি করছে? মিওসিস দিয়ে গঠন কি করছে? 4টে সেল। এই যে এখানে দেখতে পাবো, এই একটা, দুটো, তিনটে, চারটে। তার মধ্যে উপরের 3টে হয়ে যাচ্ছে কি? বিনষ্ট। নিচেরটা এটা মেগাস্পোর হিসাবে কাজ করছে, যেটা পরবর্তীকালে ভ্রূণস্থলী গঠন করবে। তাহলে এটা মেগাস্পোর। কার মধ্যে? এই ভ্রূণস্থলীর মধ্যেই কিন্তু একটা সেল, তার মধ্যে একটা মেগাস্পোর। তাহলে সেই মেগাস্পোরটা এবার বিভাজিত হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে, দুটো নিউক্লিয়াস। আবার মাইটোসিস পদ্ধতি বিভাজিত হচ্ছে 4টে নিউক্লিয়াস, আবার বিভাজিত হচ্ছে 8টা নিউক্লিয়াস, যার মধ্যে 3টে নিউক্লিয়াস উপরে থাকছে, 3টে নিউক্লিয়াস নিচে আসছে, আর দুটো নিউক্লিয়াস এদিক থেকে একটা আর এদিক থেকে একটা কোথায় যাচ্ছে? এই বিষুব অঞ্চলে, এবং সেখানে গিয়ে তারা কি হয়ে যাচ্ছে? তারা হয়ে যাচ্ছে যুক্ত। তাহলে যুক্ত হয়ে গিয়ে কি বানাচ্ছে? এটা ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস। আর উপরে এখানে আছে কটা? 3টে, আর নিচে আছে 3টে। ওপর 3টের মাঝেরটাকে কি বলবো? এগ বা ডিম্বাণু। আর দুই পাশে কি বলবো? সহকারী কোষ বা সাইনার্জিস। সেগুলোকে একসাথে কি বলবো? গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। আর নিচেরগুলোকে কি বলবো? প্রতিপাদ কোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। এবার পরবর্তীতে যদি যাই, তাহলে কি দেখতে পাবো? 5 নম্বরে যে দ্বিনিষেক ঘটছে এখানে, অর্থাৎ দুইবার নিষেক ঘটছে। এবার দেখবো কি করে ঘটছে। এখানে যদি ছবিটাকে লক্ষ্য করা যায়, তাহলে এইটা কি? এই অংশটাকে কি দেখানো হয়েছে? এটা হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল। এবার মাইক্রোপাইল কোনটা? এখানে যদি আমরা ছবিটা আঁকি, এইটা ধরে নিচ্ছি ভ্রূণস্থলী। তাহলে ভ্রূণস্থলীতে কটা নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস তো আছে 8টা। কটা সেল আছে? সেল আছে 7টা। তাহলে এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, 3টে। আর নিচের দিকে এই একটা, দুটো, 3টে। আর এখানে আছে এই একটা, আর এর মধ্যে এটা দুটো নিউক্লিয়াস আছে। তো এটা হচ্ছে ভ্রূণস্থলী। এবার ভ্রূণস্থলীর বাইরে আমরা যেটা দেখতে পাবো, এটা কি? এটা হচ্ছে ভ্রূণপোষক কলা। আর এটা যেটা দেখতে পাবো, এটা কি? এটা হচ্ছে ইনার ইন্টেগুমেন্ট। আর এই বাইরেরটা কি? এটা আউটার ইন্টেগুমেন্ট। এবার এর এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে বলবো মাইক্রোপাইল, আর সেই অংশই এটা। তাহলে তোমরা এইভাবে কল্পনা করো, যেটাকে ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে এইটা কিন্তু পুরো ডিম্বক, এটা। তাহলে এই ডিম্বকের এটা কি? এটা হচ্ছে আউটার ইন্টেগুমেন্ট। এটা কি? এটা ইনার ইন্টেগুমেন্ট। আর এর ভিতরে এই যে অংশটা, এখানে আলাদা করে ভ্রূণপোষক কলাকে বোঝা যাচ্ছে না। এখানে কি দেখতে পাচ্ছি? শুধুই আমরা ভ্রূণস্থলীটাকে দেখতে পাচ্ছি। তাহলে ভ্রূণস্থলীর এই একটা সেল, এই একটা সেল, আর তার পাশে এই একটা সেল। তাহলে এই দুটো সেল কি?
এই দুটো হচ্ছে সাইনার্জিস। আর এইখানে পুরো এগ সেল হচ্ছে, এই পুরোটা হচ্ছে এগ সেল। এবার এগ সেলের মধ্যে আর এখানে যেটা প্রবেশ করছে এটা কি, এটা হচ্ছে সেই পরাগ নালীটা। অর্থাৎ আমরা যদি দেখি যে এই দিকে যে এরকম রয়েছে, এরকম, আর এখানে সৃষ্টি হয়েছিল সেই রেণু, এই পরাগ যে রেণুটা, তো তার রেণুটার এখানে টিউব সৃষ্টি হয়েছে, এই টিউবটা এদিকে আসছে 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 দিয়ে এখানে প্রবেশ করে গেছে। এই কন্ডিশনটা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা দেখছিলাম কি, যে পরাগ রেণু থেকে অঙ্কুরোদ্গম হচ্ছিল, আর অঙ্কুরোদ্গম হওয়া মানে পরাগনালীর সৃষ্টি। এবার সে ধীরে ধীরে কী হবে, সে ধীরে ধীরে ডিম্বকের দিকে অগ্রসর হবে, এবং অগ্রসর হয়ে একসময় মাইক্রোপাইল দিয়েও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে। এই মাইক্রোপাইল দিয়ে এখানে ভিতরে প্রবেশ করেছে। তাহলে প্রবেশ কী কী দিয়ে করতে পারে, একটা হচ্ছে মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করতে পারে, মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করলো। 2 নম্বর, একটা অংশ থাকে চেলাজা। কোন অংশটাকে চেলাজা বলবো, এই যে জায়গাটাকে, এটাকে বলবো চেলাজা। তাহলে এই দিকেও কখনো কখনো কিন্তু প্রবেশ করতে পারে, তাহলে এই দিকেও প্রবেশ করতে পারে, তো তখন তাহলে এটা কি বলবো, চেলাজা। আবার 3 নম্বর, ইন্টেগুমেন্ট দিয়েও প্রবেশ করতে পারে, একদম এইগুলো ভেদ করে এইদিকেও প্রবেশ করতে পারে, ইন্টেগুমেন্ট দিয়েও প্রবেশ করতে পারে। তাহলে মাইক্রোপাইল দিয়ে, চেলাজা দিয়ে, আর ইন্টেগুমেন্ট দিয়ে, এইগুলো দিয়ে কিন্তু এটা প্রবেশ করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কোন দিকে প্রবেশ করেছে, এটা মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করেছে। আর এই যে লাল রঙের যে অংশটা দেখানো হচ্ছে, এই দুটো কি, এই দুটো হচ্ছে মেল গ্যামেট। এবার এই মেল গ্যামেটটা ভিতরে প্রবেশ করছে। এবার প্রবেশ করার পর এই যে দেখো, এই একটা আর এই একটা, তার মধ্যে একটা গিয়ে মিলিত হয়ে গেছে কি, এইটা এগ ছিল, এই বাইরে এগ, তাহলে এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে এগটা কি ছিল, এন, আর এ কি, এন, তাহলে হয়ে গেল কি 2n। তাহলে এখানে একবার কি ঘটলো, নিষেক, কারণ এই এগটা কি ছিল, ফিমেল গ্যামেট, আর এই যে এন এটা কি ছিল, মেল গ্যামেট। তাহলে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মিলন হলো, দিয়ে হলো কি 2n। তাহলে এখানে বলতে পারি একবার নিষেক ঘটলো, তাহলে নিষেক একবার ঘটলো। আর এখানে যদি দেখি আর একটা পুংগ্যামেট ছিল, সেটা চলে গেল এখানে। এই নিউক্লিয়াসটাকে কি বলছি, এটাকে বলছি ডেফিনেটিভ নিউক্লিয়াস, বা এটাকেই আমরা কি বলছিলাম, নির্ণীত নিউক্লিয়াস। তাহলে এই সেই ডেফিনেটিভ নিউক্লিয়াস। এই ডেফিনেটিভ নিউক্লিয়াসে গিয়ে এই গ্যামেটটা গিয়ে মিলিত হয়ে গেছে। তাহলে ডেফিনেটিভ নিউক্লিয়াসটা কি ছিল, 2n, এটা যেটা গেছে এটা কি n। তাহলে এই দুটো যদি মিলিত হয় তাহলে কি হলো 3n। আর এই 3nটা পরবর্তীকালে এটাকে আমরা কি বলতে পারি, যে এন্ডোস্পার্ম বানাবে। ঠিক আছে, তাহলে এটা পরবর্তীকালে কি বলতে পারি, এন্ডোস্পার্ম বানাবে। এটাকে প্রাইমারি এন্ডোস্পার্ম সেলও বলতে পারি, প্রাইমারি এন্ডোস্পার্মিক সেল বা নিউক্লিয়াস, PEN, প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস আমরা বলতে পারি, যেটা পরবর্তীকালে এন্ডোস্পার্ম বানাবে, অর্থাৎ একটা বীজের শস্য বানাবে। তাহলে দ্বিনিষেকের ক্ষেত্রে দেখলাম আমরা, তাহলে এখানে একবার দ্বিতীয়বার নিষেক ঘটলো। তাহলে একবার নিষেক ঘটলো কীরকম, যে একটা ছিল মেল গ্যামেট এন, আর একটা ফিমেল গ্যামেট এন। তাহলে এই এনটাকে বলছিলাম কি, এটা মেল গ্যামেট, আর এই এনটাকে কি বলছিলাম, এটাকে বলছি এগ, যেটা ফিমেল গ্যামেট। তাহলে এই দুটোর নিষেক ঘটলো, এই দুটো ফার্টিলাইজড হলো, দিয়ে হলো কি 2n। তাহলে এটা একবার নিষেক হলো। এবার 2 নম্বর যদি বলি তাহলে কি হবে, তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি ছিল 2n, এই 2nটা কি, এই 2nটা হচ্ছে ডেফিনেটিভ নিউক্লিয়াস, তার সাথে কি হলো, একটা গ্যামেট সৃষ্টি হলো, তাহলে যুক্ত হলো, তাহলে কি হচ্ছে 3n। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, এটা অবশ্যই একটা ফিমেল গ্যামেটের একটা অংশ, আর এটা কি মেল গ্যামেট। তাহলে এই দুটো যখন মিলিত হচ্ছে 3n, তাহলে এখানেও মিলন ঘটছে, তাহলে এটাকে কি বলবো, দ্বিনিষেক। তাহলে দুইবার নিষেক ঘটছে। কিন্তু এইবার যদি আমরা শুধু এই ডেফিনেটিভ নিউক্লিয়াসটার কথা ভাবি, তাহলে প্রথমে একবার n আর n মিলিত হয়েছিল, এটা মেল আর ফিমেল নয় নিশ্চয়ই, তাহলে এটাও ফিমেল থেকে এসছে, এটাও ফিমেল থেকে এসছে, তাহলে দুটোর ফিউশন ঘটলো। তারপরে আবার কি হচ্ছে, আবার একটা n আসছে, যেটা মেল গ্যামেট। তাহলে কটার ফিউশন, একটা, দুটো, তিনটে। তাহলে এই তিনটের ফিউশন ঘটছে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, যে ট্রিপল ফিউশন। তাহলে এখানে কি ঘটছে, দ্বিনিষেক ঘটছে এবং ট্রিপল ফিউশন ঘটছে। দেখবো এর পরবর্তীতে কি হয়। তাহলে এবার কি দেখবো, ভ্রূণের গঠন। তাহলে আমরা যদি দেখি যে এরকম একটা অংশ, যেটা ভ্রূণস্থলী, আর ভ্রূণস্থলীতে ছিল কি, এখানে এগ, পাশের দুটো সাইনার্জিস ছিল, এগুলো আমি খুব ছোট করে আঁকি, যেগুলো পরে ডিজেনারেট করে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে সেই এগটা। তাহলে এগটা কি এন, আর এর সাথে কি এসছে, মেল গ্যামেট, দিয়ে হয়েছে কি 2n। এই 2nটা কি, এটাকে বলবো জাইগোট।
তাহলে একে বলবো জাইগোট। এবার এই জাইগোটটা পরবর্তীকালে আরও মাইটোসিস বিভাজন করে যেটা গঠন করছে সেটা হচ্ছে কি ভ্রূণ, বা এটাকে বলবো এমব্রায়ো। এমব্রায়ো। এবার এখানে এই ছবিটাকে যদি আমরা দেখি তাহলে কি দেখব, যে এই হচ্ছে একটা, এটা কি, এটা একটা পরাগধানী, আর এর মধ্যে অসংখ্য কি আছে, রেণু আছে। তাহলে এই হচ্ছে সেই রেণুটা। তাহলে সেই রেণুটা কোথায় গিয়ে পড়েছে, এখানে। তাহলে এখানে গিয়ে, তাহলে 1 নম্বর কি হলো, 1 নম্বর কি হলো, এটা পরাগ যোগ ঘটলো, এখান থেকে গিয়ে এখানে গিয়ে পড়লো, এখানে স্ফীত হবে। এবার স্ফীত হয়ে তারপর কি হবে, এই যে 2 নম্বর, এই যে পরাগ রেণুটা আছে তার কি হচ্ছে, এই যেখানে দেখতে পাচ্ছি অঙ্কুরোদ্গম হচ্ছে, অর্থাৎ টিউব সৃষ্টি হচ্ছে, এবং তার মধ্যে গিয়ে দেখা যাবে, এই টিউবের মধ্যে গিয়ে দেখা যাবে যে মেল গ্যামেট দুটো সৃষ্টি হয়ে গেল। তো তার মধ্যে এই যে দুটো গ্যামেট যাচ্ছে, এখানে একটা দেখানো হয়েছে, এখানে একটা দেখানো হয়েছে। এবার এই গ্যামেটটা গেল, এই গ্যামেটটা গিয়ে এখানে অনেকগুলো অনেকগুলো আমাদের কিন্তু ডিম্বক দেখানো হচ্ছে, এই একটা ডিম্বক, এই একটা ডিম্বক, এই একটা ডিম্বক, তো এগুলো ডিম্বক। তাহলে সেই একটা ডিম্বকের ভিতরে যদি চলে যাই, এই একটা ডিম্বক, তাহলে এই ডিম্বকের এই মাঝে সবুজ রঙের এটা যেটা আছে, তাহলে এটা হচ্ছে একটা এগ, এর পাশে একটা সহকারী, এর পাশে সহকারী, এই দুটো পোলার নিউক্লিয়াস একত্রিত হচ্ছে, আর এখানে কি রয়েছে, এগুলো হচ্ছে অ্যান্টিপোডাল সেল। তো তার মধ্যে এই যে সবুজ অংশটা আছে তার মধ্যে একটা এই গ্যামেট এসে মিললো, মিলে কি তৈরি করে দিল, এই যে জাইগোট। এবার জাইগোটটা পরবর্তীকালে দেখা যাচ্ছে এই যে একটা অংশ তৈরি করে দিচ্ছে, তাহলে এইটাকে কি বলবো আমরা, ভ্রূণ। এটাই ভ্রূণ, আর এইটাই পরবর্তীকালে কি সৃষ্টি করবে, একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করবে, এই সেই উদ্ভিদ। তাহলে এটা হচ্ছে ভ্রূণ, ভ্রূণটাই উদ্ভিদ সৃষ্টি করবে। তাহলে কোনটা, এই যে 2n-টা, তাহলে এটা কিন্তু ভ্রূণ, আর সেটা পরবর্তীকালে উদ্ভিদ সৃষ্টি করছে। তাহলে এখানে আর একটা কে পড়ে থাকছে, এখানে 2n ছিল, তার সাথে আর একটা n মিশেছিল, দিয়ে কি সৃষ্টি হয়েছিল, 3n, যেটাই পরবর্তীকালে শস্য গঠন করছিল। এই সময় আমরা এটাকে কি বলছি, PEN, প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস। তো এটা পরবর্তীকালে কি হয় সেটা এবার দেখি। তাহলে সেটাকে কি বলছি, তো সেটাকে বলছি শস্য গঠন। তাহলে ওটা কি করবে, শস্য গঠন করবে, অর্থাৎ শস্য গঠন। এবার যদি তার ছবিটা দেখিনি, তো এই, তাহলে এটা হচ্ছে কি, এটা পুরো ডিমান্ড, এটা কি আউটার ইন্টেগুমেন্ট, আউটার ইন্টেগুমেন্ট, এটা কি, এটা ইনার ইন্টেগুমেন্ট। এর মধ্যে যদি দেখি তাহলে এই যে অংশটা, এটা কি, এটা ছিল একটা এগ, তার মধ্যে এই ছোট্ট করে একটা মিলিত হলো, এটা কি মেল গ্যামেট। তাহলে সেইটা পরবর্তীকালে কি সৃষ্টি করলো, এখানে গিয়ে এই যে 2n সৃষ্টি করলো, এটা n ছিল, এটাও n ছিল, যে 2n সৃষ্টি করলো, এই 2nটাকে কি বলছি আমরা, জাইগোট। আর জাইগোট থেকে পরবর্তীকালে আমরা কি দেখলাম, জাইগোট থেকে পরবর্তীকালে তৈরি হলো ভ্রূণ, যেটা পরবর্তীকালে কি বানালো, একটা উদ্ভিদ, একটা উদ্ভিদ বানালো। আর কি, এই অংশটা, তাহলে এই যে এই একটা অংশ দেখানো হয়েছে, এই একটা অংশ দেখানো হয়েছে, এইগুলো কি, দুটোই কিন্তু ফিমেল গ্যামেটেরই অংশ, এটাও n আর এটাও n, তাহলে দুটো মিলে কি হয়েছিল, 2n। আর এই একটা ছোট্ট সবুজ রঙের এসছে, তাহলে সেটা কি n, তাহলে মিলে কি হবে, 3n। তাহলে এই 3nটা কোনটা, এইটা। তাহলে এই যে 3n, এটা কি বানাচ্ছে, এটাকে কি বলছিলাম, PEN, প্রাইমারি এন্ডোস্পার্মিক নিউক্লিয়াস, যেটা পরবর্তীকালে গিয়ে কি বানাচ্ছে, শস্য, যেটা কাকে, এই ভ্রূণকে পুষ্টি দিচ্ছে। তাহলে এটা যদি একটা ভ্রূণস্থলী হয়, আর ভ্রূণস্থলীর মধ্যে এটা কি, এটা 2n, যেটাকে আমরা বলছি জাইগোট। আর এখানে এটা যেটা আছে, এটা কি, এটা হচ্ছে 3n, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি শস্য, এটা শস্য। তাহলে পরবর্তীকালে কি দেখতে পাবো, যে এটা পুরো কি বানিয়ে দেবে, এমব্রায়ো বানিয়ে দেবে, এই অংশটা। তাহলে এই অংশটা সৃষ্টি করবে এমব্রায়ো, আর এটা একে ঘিরে থাকবে কে, এটা কি থাকবে, এটা হচ্ছে শস্য। তাহলে এইভাবে শস্যের, এবার যদি আমরা পুরোটাকে একবার দেখতে চাই, এখানে ছবিটাকে দেখি, তাহলে কি দেখতে পাবো, যে এই হচ্ছে একটা ফুল। এই ফুলে যদি দেখি, যে এই অংশটা দেখি, এই ফুলটাই হচ্ছে কোনটা, এটা। তাহলে দুই দিকে দুইভাবে দেখানো হয়েছে, যে একটা দিকে দেখতে পাচ্ছি যে এই হচ্ছে অ্যান্থার বা পরাগধানী, তার মধ্যে এটা একটা রেণু, এই রেণু, এখানে 4টে রেণু তৈরি হয়েছে। এটা কিভাবে হচ্ছে সেটা আমরা অন্য ক্লাসে দেখব। তো এখানে দেখছি রেণু সৃষ্টি হয়েছে, এই যে রেণু সৃষ্টি হয়েছে সেই রেণুগুলো কোনটা, এই একটা রেণু, এই রেণুর মধ্যে দেখতে পাচ্ছি দুটো নিউক্লিয়াস, এই একটা টিউব নিউক্লিয়াস আর এই একটা জেনারেটিভ নিউক্লিয়াস। পরবর্তীকালে আবার কি দেখছি, এই যে টিউব নিউক্লিয়াস আর জেনারেটিভ নিউক্লিয়াস কটা হলো, দুটো, সেটা আমরা দেখেছিলাম। তো তারপর এই যে এই অবস্থাতেই 3টে সেল স্ট্রাকচার, এই যে 3টে নিউক্লিয়াস দিয়ে একসাথে কি গঠন করেছে, এই যে এটা কি গঠন করেছে, এটাকে বলো পরাগ নালী। এবার এটা হচ্ছে এই সেই পরাগ নালীটা, এটা ভিতর দিকে যাচ্ছে, আর ভিতরে গিয়ে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এটা একটা নিউক্লিয়াস, সেখান থেকে এই যে মেগাস্পোর সৃষ্টি করছে, এই 3টে নষ্ট হয়ে গেল। তো কে থাকলো, এই যে একটা, তাহলে এটা কি ঘটালো,
মাইটোসিস তৈরি করেছে 2টো, আবার কি আছে মাইটোসিস কটা তৈরি হয়েছে 4টে, আবার কি আবার মাইটোসিস কটা তৈরি হয়েছে 8টা, তার মধ্যে 3টে আছে উপরের দিকে, 3টে নিচের দিকে, এখান থেকে একটা এদিকে এলো, এখান থেকে একটা এদিকে এলো 2টো, তাহলে সেটাকে বলছি পোলার নিউক্লি। তাহলে সেই পোলার নিউক্লি এখানে জুড়ে গেছে, আবার ওখান থেকে একটা এসে মিলেছে, এটা কি বলবো 3n, আর এইটা কি সৃষ্টি করেছে 2n, তাহলে 2nটা কি জাইগোট, জাইগোটটা এইভাবে এখানে কি সৃষ্টি হলো ভ্রূণ সৃষ্টি হয়ে গেল এমব্রায়ো। আর এখান থেকে এটা যেটা ছিল এই যে দেখো এখানে কি সৃষ্টি করছে অনেকগুলো কোষ সৃষ্টি করছে, এগুলো কি বলবো শস্য, তাহলে শস্য, এই যে শস্য একে পুরো ঢেকে রেখেছে, তারপর এখান থেকে একটা উদ্ভিদ সৃষ্টি হবে। তাহলে এই হচ্ছে নিষেক পদ্ধতি, তাহলে এটা সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি আজকে আলোচনা করা হলো। এরপর দেখা যাবে একটা প্রশ্ন দেখি যে এর উত্তর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করবে। তো প্রশ্নটা কি যে গর্ভযন্ত্র কী কী নিয়ে গঠিত হয়। এবার অপশন এ হচ্ছে 3টি প্রতিপাদ কোষ সমূহ, অপশন বি 2টি পোলার নিউক্লিয়াস, অপশন সি 2টি সহকারী কোষ ও 1টি ডিম্বক, এবং ডি 2টি সহকারী কোষ ও 1টি ডিম্বাণু। তো এখানে সঠিক উত্তর অবশ্যই জানাবে। আর আপাতত আজকের ক্লাস এতটুকুই, এর পরে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।